তো সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল পিপিটি সেন্টারে। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের কোনো নিউজ সম্পর্কিত নয়। আজকের বিষয়টা হচ্ছে আমাদের ক্লাস সম্পর্কিত। তো আমি আগামীকালে অলরেডি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জানিয়ে দিয়েছিলাম যে আমাদের যে এসএলএসটি পরীক্ষা, সেই পরীক্ষাকে মাথায় রেখে আমরা কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করছি, যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল থাকে। সেই সকল চ্যাপ্টারগুলোই কিন্তু আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে। তো আজকের যে বিষয়টা সেটা হয়তো তোমরা টেলিগ্রামে জেনেই গেছো যে আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে কিন্তু চর্যাপদ। এই চর্যাপদ থেকে বেশ কিছু ইনফরমেশান, গুরুত্বপূর্ণ ইনফরমেশান এবং সম্পূর্ণ সংক্ষিপ্ত আকারে কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু এই ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা আলোচনা করব। তো এই ধরনের নিত্য নতুন ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিও সকলে। তো এই চর্যাপদ যে ক্লাসটা আছে এই ক্লাসটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, এবং এই ক্লাসের যে পিডিএফ, এই ক্লাসের পিডিএফ কিন্তু আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে পি কোচিং সেন্টার, সেখানে কিন্তু আমরা এই টেলিগ্রামের যে পিডিএফটা সেই পিডিএফটা কিন্তু আমরা শেয়ার করে দেবো। একদম জিরো বেসিক্স থেকে কিন্তু আমাদের এই ক্লাসটা কিন্তু নেওয়া হচ্ছে, যে পুঙ্খানুপুঙ্খভাবে যে বিষয়গুলো আমাদের জানা খুবই দরকার সেই সকল বিষয়গুলো কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা আলোচনা করব। এবং কিছু কিছু পয়েন্ট আছে যে পয়েন্টগুলো কিন্তু আমাদের এই পিপিটিতে কিন্তু দেওয়া নাই, সেই পয়েন্টগুলো কিন্তু আমরা এই বোর্ডের মাধ্যমে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব, কিছু কিছু বিষয় কিন্তু আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে। তো সকলকে বলবো ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, অনেকটা কিন্তু হেল্পফুল হবে প্রত্যেকটা বিষয়। আর যে বিষয়গুলো তোমাদের জানা নেই অবশ্যই সেই বিষয়গুলো কিন্তু খাতায় নোট করার চেষ্টা করো। ঠিক আছে। তো চলো আজকের যে বিষয় সেটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম চ্যাপ্টার, যেটা হচ্ছে আমাদের চর্যাপদ। তো প্রথম বই রাখি আমাদের যে চর্যাপদ, সেই চর্যাপদ একটা হচ্ছে যে বাংলা ভাষার প্রাচীনতম সাহিত্য নিদর্শন, যেটা হচ্ছে অষ্টম থেকে কিন্তু দ্বাদশ শতাব্দীর মধ্যে কিন্তু একটা রচিত হয়, যেটা বৌদ্ধ সহজিয়া সাধকদের গীতি কবিতার একটা সংকলন। ঠিক আছে। কি কাদের সংকলন? বৌদ্ধ সহজিয়া সাধকদের, ঠিক আছে, বৌদ্ধ সহজিয়া সাধকদের গীতি কবিতার একটা সংকলন। ঠিক। তাহলে আমরা কি জানতে পারলাম যে চর্যাপদ যে বাংলা সাহিত্যের যে প্রাচীন একটা নিদর্শন, এবং এটা হচ্ছে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে কিন্তু রচিত হয়, যেটা হচ্ছে বৌদ্ধ এবং সহজিয়া সাধকদের গীতি কবিতার একটা সংকলন। ঠিক আছে। তো প্রথম যেটা হচ্ছে কি বাংলা সাহিত্যের যুগ বিভাগ যেটা করা আছে আমাদের কিছু সংক্ষিপ্ত বিষয় আকারে। তো বাংলা সাহিত্যের যুগ বিভাগ করা আছে কিন্তু তিনটা ভাগে, একটা হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং হচ্ছে আধুনিক যুগ। এই বিষয়টা আমরা সকলে জানি যে বাংলা সাহিত্যের যুগকে আমরা তিনটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং হচ্ছে আধুনিক যুগ। তার প্রথম হচ্ছে বাংলা সাহিত্যের যুগের প্রথম হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং হচ্ছে আধুনিক যুগ। তো প্রথম হচ্ছে প্রাচীন যুগ সম্পর্কে আমরা জানব। তো প্রাচীন যুগ যে বিষয়টা সেটা হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এর মতে 950 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু এই হচ্ছে প্রাচীন যুগ। তারপর কি বলেছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কি বলা হয়েছিল 650 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে আমাদের এই প্রাচীন যুগ। প্রাচীন যুগের নিদর্শন হচ্ছে কোনটা? চর্যাপদ। সেটা আমরা একটু আগেই জানলাম যে চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম একটা সাহিত্য নিদর্শন বটে। তো প্রথম যে দুজন ব্যক্তির নাম পাইছে মানে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, যেটা হচ্ছে 950 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত এই প্রাচীন যুগ। আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে এই প্রাচীন যুগ। এই প্রাচীন যুগের হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা নিদর্শন হচ্ছে সেটা হচ্ছে কিন্তু চর্যাপদ। ঠিক আছে। এবার আসছি আমরা মধ্যযুগ সম্পর্কে যদি আমরা দেখি, আলোচনা করি, মধ্যযুগকে আমরা কিন্তু দুটা ভাগে ভাগ করে রেখেছি, একটা হচ্ছে আদি স্তর, একটা হচ্ছে অন্তঃস্তর। ঠিক আছে। আদি স্তর, এবারে জানবো মধ্যযুগের আদি স্তর বিষয়টা কি। আদি স্তর বিষয়টা হচ্ছে কি, আদি স্তরের মধ্যে যে ভাগটা পড়েছে আদি স্তর সম্পর্কে। তো আদি স্তর হচ্ছে চতুর্দশ এবং পঞ্চদশ শতাব্দীর একটা কাল। এই স্তরের ভাষায় কিন্তু পশ্চিমবঙ্গের উপভাষার প্রয়োগ ও সংস্কৃত শব্দের কিন্তু বহুল একটা ব্যবহার লক্ষ্য করা যায়। তাহলে এই যে নিদর্শনটা আছে, এই যে স্তরটা আছে মধ্যযুগের যে স্তরটা আছে আদি স্তর, এই আদি স্তর কিন্তু চতুর্দশ ও পঞ্চদশ শতাব্দীর কিন্তু একটা কাল। আর এই স্তরেই কিন্তু আমরা এই স্তরের ভাষায় কিন্তু পশ্চিমবঙ্গের যে উপভাষার প্রয়োগ ও সংস্কৃত শব্দের যে বহুল ব্যবহার কিন্তু এই আদি স্তরে বা মধ্যযুগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপর কি আছে,
বাংলা সাহিত্যের যুগ ও বিভাগ, যেটা প্রাচীন যুগ, মধ্যযুগ, এবার হচ্ছে আদি স্তর গেলে, এবার হচ্ছে অন্তঃস্তর। অন্তঃস্তরের মধ্যে আদি স্তরের কিছু কিছু ভাগ আছে, যেটা হচ্ছে কাহিনী কাব্য বলা হচ্ছে, একটা হচ্ছে কিন্তু গীতিকাব্য। তারপরে হচ্ছে আদি স্তরের পর হচ্ছে আমাদের অন্তঃস্তর। অন্তঃস্তর কোনটা না, অন্তঃস্তর হচ্ছে আমাদের ষোড়শ, সপ্তদশ এবং অষ্টাদশ শতাব্দীর মধ্যে বাংলা ভাষায় মার্জিত রূপ লাভ, যেটা হচ্ছে কি কে করেছিল, ভারতচন্দ্র রায় গুণাকরের হাতে। তাহলে বাংলা ভাষার মার্জিত রূপ লাভকে কোন সময় করেছিল, মধ্যযুগ করেছিল। এবং কার হাত ধরে করেছিল, সেটা হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকরের হাত ধরেই কিন্তু এই বাংলা ভাষার কিন্তু মার্জিত রূপটা কিন্তু লাভ করে। ঠিক, পরবর্তী যে বিষয়টা আছে সেটা হচ্ছে কিন্তু আমাদের মধ্যযুগ। কী কী বলা আছে বিষয়টা, যে শ্রী চৈতন্যদেবের নামানুসারে মধ্যযুগের বাংলা সাহিত্যকে তিনটি যুগে কিন্তু বিভক্ত করেছে। যদি বলা হয় যে মধ্যযুগকে কার নামানুসারে ভাগ করা হয়েছে, শ্রী চৈতন্যদেবের নামানুসারে। এবং কটা ভাগ ভাগ করা হয়েছে, তিনটি ভাগে কিন্তু, বা তিনটি যুগে কিন্তু ভাগ করা হয়েছে। কি কি, চৈতন্য পূর্ববর্তী যুগ, যেটা 1351 থেকে 1500 খ্রিস্টাব্দ। এটা হচ্ছে চৈতন্য যুগ, যেটা 1500 থেকে 1600 খ্রিস্টাব্দ। এবং চৈতন্য পরবর্তী যুগ, যেটা 1601 থেকে 1760 খ্রিস্টাব্দ। ক্লিয়ার। তারপর হচ্ছে কি আধুনিক যুগ। আধুনিক যুগ কোনটাকে বলছি আমরা, আধুনিক যুগ বলা হচ্ছে, যেটা হচ্ছে আধুনিক যুগ হচ্ছে 1800 খ্রিস্টাব্দ থেকে সাম্প্রতিক কাল পর্যন্ত প্রবাহমান। যে সকল আধুনিক যুগের মধ্যে যে যা পড়ছে, যেমন হচ্ছে আমাদের প্রথম থেকে যদি আমরা দেখি, রবি ঠাকুর থেকে বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে সুকান্ত, বঙ্কিমচন্দ্র হচ্ছে শঙ্খ ঘোষ, তাকে জীবনানন্দ দাস, এই সকল যে সকল কবিরা আছে, বা এখন পর্যন্ত যত সকল কবি আছে, যেমন হচ্ছে জয় গোস্বামী, এনাদেরকে নিয়েই কিন্তু আমাদের যে আধুনিক যুগটা, এই আধুনিক যুগটা কিন্তু প্রকাশিত বা একটা কাল। ঠিক আছে। তো বাংলা গদ্য সাহিত্যের ভাষারীতি দুটি আছে, একটা হচ্ছে সাধু এবং চলিত। আমরা সকলে জানি যে সকল, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সাধু ভাষায় তার যে রচনা, সে রচনা কিন্তু প্রকাশ করেছে। ঠিক আছে। যদি আমরা দেখি যে নবনব সৃষ্টির ক্ষেত্রে যে সকল যে প্রবন্ধটা আছে আমাদের ক্লাস 9, সেই নবনব সৃষ্টিতে কিন্তু বিশেষ করে আমাদের যিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছেন, উনি কিন্তু সাধু ভাষায় তার যে কিছু কিছু গ্রন্থ ছিল, সেই গ্রন্থগুলো কিন্তু সাধু ভাষায় ব্যবহার করেছে। সেখানে কোনো প্রকারভাবে চলিত ভাষা কিন্তু প্রয়োগ করেন নাই। ঠিক আছে। এবং বহিরাগত ভাষাও কিন্তু প্রয়োগ করেন নাই। ঠিক আছে। তো তার পরবর্তী যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি আমাদের, যে প্রাচীন যুগের যে চর্যাপদ, যেটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা বলছিলাম যে প্রথম থেকে ক্লাসটা, সেটা হচ্ছে আমাদের চর্যাপদ। চর্যাপদ সম্পর্কে কিন্তু আমি প্রথমে একটা বললাম যে ধারণা, যে চর্যাপদ হচ্ছে অষ্টম থেকে হচ্ছে দ্বাদশ শতাব্দীর মধ্যে কিন্তু রচিত হয়, এবং বৌদ্ধ সহজিয়া এবং সাধকদের গীতিকাব্যের একটা সংকলন। এবার আসছি চর্যার যে আবিষ্কারের ঘটনা, যেটা হচ্ছে আবিষ্কার কাল, সেটা হচ্ছে 1907। এটা আমরা সকলে জানি, হয়তো 1907 সালে কিন্তু এই চর্যাপদ কিন্তু প্রকাশিত হয়, 1907 সালে আবিষ্কার করা হয়। ঠিক আছে, 1907 কিন্তু এটা আবিষ্কার করা হয়। তো এইখানে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেওয়া আছে, সেটা হচ্ছে কী কী দেওয়া আছে। কিন্তু প্রাচীন যুগের বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন হচ্ছে, নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন হচ্ছে কিন্তু চর্যাপদ প্রাচীন যুগের। এবং কি বলা হয়েছে, যে 1882 সালে প্রকাশিত হয় রাজা রাজেন্দ্রলাল মিত্র রচিত সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থটি। তাহলে কত সালে, 1882 সালে প্রকাশিত হয়। কার, রাজা রাজেন্দ্রলাল মিত্র রচিত। কী নাম ছিল, সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থটি। এই গ্রন্থে নেপালের বৌদ্ধ তান্ত্রিক সাহিত্যের কথা কিন্তু প্রকাশ পায়। তাহলে এই গ্রন্থের মাধ্যমে যদি বলা হয় যে কোন গ্রন্থের মাধ্যমে আমরা বৌদ্ধ তান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ পাচ্ছি, না সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থটির থেকে। তারপরে কি হরপ্রসাদ শাস্ত্রী, একটু আগে বললাম যে চর্যাপদ প্রকাশিত আবিষ্কার হয়েছিল 1907 সালে, এবং কে আবিষ্কার করেছিল, না হরপ্রসাদ শাস্ত্রী। যেটা কী করেছিল, নেপালের যে রাজ গ্রন্থাগার থেকে কিন্তু কতগুলো পদ আবিষ্কার করেন। অর্থাৎ হরপ্রসাদ শাস্ত্রী যে নেপালের রায়দরবার যে গ্রন্থাগার থেকে কিন্তু এই পুঁথিটা কিন্তু সংগ্রহ করে। যদি দেখি যে এই পুঁথির যখন নাম ছিল, এই পুঁথির নাম ছিল কিন্তু চর্যাচর্য বিনশ্চয়। এতে ছিল কি কি, চর্যাপদ আর দুটি কিন্তু অপভ্রংশ ভাষায় কিন্তু রচনা। ঠিক আছে। চর্যাপদ বৌদ্ধ সহজিয়া সাধন সঙ্গীত, একটু আগে বলেছি আমি, বৌদ্ধ সহজানী ও বজ্রজানী আচার্যগণ সিদ্ধাচার্য নামে কিন্তু খ্যাত ছিল। তাহলে বৌদ্ধ সহজিয়ারা কী নামে কিন্তু খ্যাত ছিল, সেটা হচ্ছে সিদ্ধাচার্য নামে কিন্তু খ্যাত ছিল। তাহলে এইখানে কী কী বিষয় জানতে পারলাম, যে আমাদের প্রাচীনতম যদি দেখি, যে একটা প্রাচীনতম যুগের বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন হচ্ছে চর্যাপদ। এবং 1882 সালে এটা হচ্ছে রাজা রাজেন্দ্র লাল মিত্র রচিত সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থটি। এই গ্রন্থে নেপালের বৌদ্ধ তান্ত্রিক এবং সাহিত্যের কথা কিন্তু প্রকাশ পায়। এবং ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজ গ্রন্থাগার থেকে কিন্তু এই পুঁথিটা কিন্তু আবিষ্কার করেন, এবং এই পুঁথির নাম ছিল চর্যাচর্য বিনশ্চয়। ঠিক আছে।
চর্যাপদ হলো বৌদ্ধ সহজাদের একটা সাধন সঙ্গীত এবং বৌদ্ধ সহজানী ও বজ্রজানী আচার্যগণকে সিদ্ধাচার্য নামে কিন্তু খ্যাত ছিলেন। এই দেখো, এই স্লাইডটা আশা করছি এখানে সকলের পরিষ্কার হয়ে গেছে। পরবর্তী স্লাইডে কি বলা হয়েছে, এইখানে কি বলা হয়েছে, এর বাইরের যে সকল অর্থ এবং অন্তর্নিহিত কিন্তু রয়েছে, এর যে বাইরের অর্থ এবং অন্তর্নিহিত অর্থাৎ ভিতরের অর্থ সেটা কিন্তু রয়েছে। বাইরের অর্থ হচ্ছে লোকে রূপক হিসেবে ধরে নিয়ে বৌদ্ধ সিদ্ধাচার্যগণ সাধনার গূঢ় কথা বলার চেষ্টা করেছেন। এই জন্য পণ্ডিতরা একে কী বলাচ্ছে, এর ভাষাকে আলো আঁধারি বা সন্ধ্যা ভাষা কিন্তু বলেছে। ঠিক আছে, এই জন্য পণ্ডিতরা তাদের কী বলেছে, আলো আঁধারি ভাষা বা সন্ধ্যা ভাষা। অর্থাৎ হচ্ছে চর্যাপদের যে ভাষাটা আছে সেটা কী ভাষা ছিল, আলো আঁধারি ভাষা বা সন্ধ্যা ভাষা। চর্যাপদ কিন্তু পয়ার এবং ত্রিপদী ছন্দে রচিত। চর্যাপদের প্রথম পদটা আছে কার আছে, লুইপা। খুব গুরুত্বপূর্ণ জায়গাটা। যদি বলা হয় চর্যাপদের প্রথম পদটা কার ছিল না, হচ্ছে লুইপা। লুইপার কিন্তু প্রথম পদটি ছিল। লুইপার যদি দেখি, লুইপাদের হচ্ছে মোট পদের সংখ্যা কিন্তু দুটি আছে এবং তার যে ক্রমিক সংখ্যা হচ্ছে কোনটা ছিল 1 এবং 29। তাহলে লুইপার কিন্তু দুটি পদ ছিল। দুটি পদ কত ক্রমিক নাম্বার ছিল, প্রথম ক্রমিকটা ছিল 1 নাম্বার যে পদটি ছিল সেটা, আর 29 নাম্বার যে পদটি ছিল সেটা। ঠিক আছে, তাহলে লুইপাদ সম্পর্কে জানতে পারলেন যে লুইপাদের হচ্ছে দুটি পদ ছিল, প্রথম এবং 29, এই দুটি তার পদ ছিল। পরবর্তী স্লাইডে কি বলা হয়েছে, যে চর্যাপদের পুঁথিটির নাম ছিল কি, চর্যাপদের যে পুঁথিটা ছিল সেই পুঁথিটার নাম ছিল কিন্তু চর্যাগীতিকোষ এবং সংস্কৃত টিকাকার নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয় ছিল আমাদের যে সংস্কৃত টিকাটির নাম ছিল। এবারে যে সংস্কৃত টিকাকার হলেন কে, মুনিদত্ত। সংস্কৃত টিকাকার ছিল কে, মুনিদত্ত। সংস্কৃত টিকা ছিল মুনিদত্ত। চর্যাপদ মূলত কিসের সংকলন ছিল, গানের সংকলন। উদ্ধার করা মোট পদের সংখ্যা ছিল 46.5। মোট পদের সংখ্যা ছিল কিন্তু 46.5। এবং পাওয়া যায়নি কোন কোন পদটা, 24, 25, 48 এবং 23 নম্বরের যে অর্ধেক পদ, এইগুলো কিন্তু পাওয়া যায় নাই। পাল আমল থেকে চর্যাপদ লেখা শুরু হয়। 7ম শতাব্দী হতে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে কিন্তু চর্যাপদ রচিত হয়। তাহলে কোন সময়, 7ম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। কিন্তু আমি প্রথমে বলেছিলাম যে 8ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে কিন্তু রচিত হয়েছিল। ঠিক আছে, তো এইখানে কিন্তু একটা বিষয়টার সংশয়ের মধ্যে আছে। তো আমরা ধরে চলবো কিন্তু 8ম শতাব্দী থেকে একদম দ্বাদশ শতাব্দী পর্যন্ত। ঠিক আছে, রচিত হয়। পরবর্তী স্লাইডে কী বলা হয়েছে, যে চর্যাপদের ধর্মমত সম্পর্কে প্রথম আলোচনা করেন কে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1927 সালে। কি প্রশ্নটা বলা হয়েছে, যে চর্যাপদের ধর্মমত সম্পর্কে প্রথম আলোচনা করেন কে, প্রথম আলোচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1927 সালে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1927 সালে। তারপর ভুসুপ্পা সংখ্যার বিচারে চর্যার দ্বিতীয় প্রধান কবি। অবশ্যই জানি, যদি আমরা দেখি যে পদ অনুসারে বা ভুসুপ্পার সংখ্যার বিচার বা পদ অনুসারে যদি লক্ষ্য করি, সব থেকে বেশি আছে কার, 13টি আছে, সেটা হচ্ছে কিন্তু কাহ্নপাদ। এবং তারপরে আছে কিন্তু ভুসুপ্পাদ, যার হচ্ছে পদ সংখ্যা কিন্তু 8টা হচ্ছে পদ সংখ্যা। এই যে 8টি পদ আছে ভুসুপ্পাদ, সেই 8টি পদ কোনগুলো ছিল, 8টি পদ, সে 8টি পদ যে ক্রমিক সংখ্যা ছিল সেটা হচ্ছে 6, 21, 23। 23টা কিন্তু বড়ারির আগে রচিত। কী আগে রচিত ছিল, বড়ারি। তাহলে ভুসুপ্পাদ সম্পর্কে একটু আলোচনা করা যাক প্রথমে, তারপর দেখছি স্লাইড আসছে। তো ভুসুপ্পাদ হচ্ছে আমাদের দ্বিতীয় পদ অনুসারে কিন্তু দ্বিতীয়তম ছিলেন ভুসুপ্পাদ। প্রথম ছিল কে, কাহ্নপাদ। তাহলে এই দ্বিতীয় যে ভুসুপ্পাদ ছিল, তো ভুসুপ্পাদের টোটাল হচ্ছে পদ সংখ্যা হচ্ছে কিন্তু 8টি। এবং এই যে 8টি পদ আছে, 8টি পদের মধ্যে যে ক্রমিক সংখ্যা আছে সেটা কিন্তু 6 নাম্বার, 21, তারপরে ছিল কিন্তু 23। এই যে 23 যে পদটি আছে, এই পদটি কিন্তু তার বড়ারির আগে কিন্তু রচিত। ঠিক আছে, বড়ারির আগে কিন্তু রচিত। তারপর কি আছে, তারপর হচ্ছে 27 নাম্বার, তারপর হচ্ছে 30, তারপর হচ্ছে 41, তারপর হচ্ছে 43, তারপর হচ্ছে 49। ঠিক আছে, টোটাল কিন্তু 8টি পদ কাজ ছিল ভুসুপ্পাদের। এই যে ভুসুপ্পাদের 8টি পদ হচ্ছে কী কী ছিল, 6, 21, 23। 23 হচ্ছে একটা বড়ারি রাগে কিন্তু রচিত হয়। 27, 30, 41, 43 এবং 49, টোটাল হচ্ছে আমাদের 8টি পদ। তাহলে ভুসুপ্পাদ সম্পর্কে আমাদের ধারণাটা কমপ্লিট হলো। এর আসছি কাহ্নপাদ। কাহ্নপাদের কিন্তু আমাদের টোটাল 13টি পদ আছে। 13টি পদ কোনটা 13টি পদ ছিল, 7, 9, 10, 11, ঠিক আছে, 12, 13, 18, 19,
24, তারপরে 36, তারপরে হচ্ছে 40, তারপরে হচ্ছে 42, তারপরে হচ্ছে 45। এই সংখ্যাগুলো হচ্ছে 7, 9, 10, 11, 12, 13, 18, 19, তারপরে হচ্ছে 19, 24, 36, 40, 42 এবং 45। এগুলো হচ্ছে কান্নপাদের পদ গেল। তাহলে হচ্ছে ভূষক পদ 8টি পদ সম্পর্কে জানলাম। যে চর্যাপদের ভাষা নিয়ে প্রথম আলোচনা করেন কে? চর্যাপদের ভাষা নিয়ে প্রথম আলোচনা করেছিল কে? বিজয়চন্দ্র মজুমদার 1920 সালে। তাহলে ধর্ম নিয়ে সম্পর্কে আলোচনা করেছিল ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ 1927 সালে, এবং ভাষা নিয়ে প্রথম আলোচনা করেছিল বিজয়চন্দ্র মজুমদার 1920 সালে। ভূসুকপার একটি পদের দুটি পংক্তি আছে। একটি পদের কটা পংক্তি আছে? দুটি পংক্তি আছে। কি কোনটা ছিল? আজি ভূসুক বাঙালি ভৈলি, নিয়া ঘরিণী চণ্ডালে লেলি। তাহলে এই পদটাই কিন্তু ভূসুক পদের কিন্তু দুটি পদ আছে। ঠিক আছে। চর্যাপদে মোট পদকর্তার সংখ্যা কিন্তু আমরা 24 জন। আমরা সকলে জানি যে পদকর্তার সংখ্যা কিন্তু 24টা। এবার আসছে কি, 24টা যে পদকর্তা আছে সেই 24 জন পদকর্তার মধ্যে যে গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য যে সকল কবিরা আছে এবং তাদের নাম সম্পর্কে কিন্তু কিছুটা আমরা জানব। তো প্রথম যে পদ যিনি আছেন, যে কবি আছে, সে প্রথম হচ্ছে কাহ্নপাদ, যেটা সম্পর্কে আমরা জানলাম যে 13টি পদ আছে। ঠিক আছে, 13টি পদ বলা হয়েছে। তারপর দ্বিতীয়ত হচ্ছে কি ভূসুকপাদ, যেটা হচ্ছে 8টি পদ ছিল ওনার। তারপর হচ্ছে সরহপাদ, তারপর হচ্ছে 4টি, কুক্কুরিপাদার হচ্ছে 3টি, তারপর হচ্ছে লুইপাদ, শান্তিপাদ, সবরপাদার হচ্ছে কিন্তু 2টি করে, এবং ডম্বিপাদ, এবং হচ্ছে কি ডম্বিপাদ, চাটিলপাদ, দারিকপাদ, ধামপাদ প্রমুখ। এই সকল ব্যক্তিদের কিন্তু বাকি যে সকল কবিরা আছে তাদের কিন্তু একটি করে আছে। তাহলে প্রথম জানবো আমরা কাহ্নপাদের সম্পর্কে 13টি, তারপর হচ্ছে ভূসুকপাদ হচ্ছে 8টি, সরহপাদের কিন্তু 4টি, এবং কুক্কুরিপাদার হচ্ছে 3টি, এবং লুইপাদ, শান্তিপাদ এবং সবরপাদার কিন্তু 2টি করে পদ আছে। তাহলে বাকি যে সকল আছে যেমন হচ্ছে ডম্বিপাদ, চাটিলপাদ, দারিকপাদ, তারপরে ধামপাদ, তারপর হচ্ছে আজদেব, তারপর হচ্ছে বীণাপাদ, মাহিন্ডা, ডম্বিপাদ, তারপর হচ্ছে দারিকপাদগুলো ভাদে, দ্বারকপাদ, কঙ্কনপাদ, অনিন্দপাদ, ধামপাদ, তন্ত্রীপাদ। এই সকল যে সকল কবির আছে তাদের কিন্তু সকলের কিন্তু একটি করে মাত্র পদ আছে। তো কাহ্নপাদ সম্পর্কে জানলাম আমরা, ভূসুকপাদ সম্পর্কে জানলাম। এবার সরহপাদ এবং কুক্কুরিপাদ সম্পর্কে কিন্তু আমরা জানব। তো সরহপাদের যে পদের সংখ্যা আছে সেটা আমরা কিন্তু জানলাম। সরহপাদের যে পদের সংখ্যা সেটা কিন্তু আমরা জানছি 4টি পদ। সেই 4টি পদ কোন কোন ক্রমিক সংখ্যা অনুযায়ী দেখি, সেটা হচ্ছে 4টি পদের মধ্যে হেডিং করি আমরা সরহপাদ। এই সরহপাদের পদ আছে কটা? 4টি পদ। ঠিক আছে, 4টি পদ। এর 4টি পদের মধ্যে ক্রমিক অনুযায়ী দেখি যে 4টি পদ কোন কোনগুলো? 22, ঠিক, 32, 38 এবং 39। 22, 32, 38 এবং 39, এইটা এগুলো তার 4টি পদ হয়েছে। এবারে তারপর আছে যেটা হচ্ছে কুক্কুরিপাদ। কুক্কুরিপাদ সম্পর্কে যদি দেখি, কুক্কুরিপাদের পদ সংখ্যা হচ্ছে কিন্তু কুক্কুরিপাদের পদ সংখ্যা কিন্তু 3টি। এর 3টি পদ কোন কোনগুলো, কোন কোন ক্রমিক সংখ্যা অনুযায়ী? কুক্কুরিপাদের হচ্ছে 2, 20 এবং 48। ঠিক আছে, এই টোটাল হচ্ছে তার 3টা পদ। তাহলে এই 3টা পদ সম্পর্কে কিন্তু আমরা জানতে পারলাম। এবার বাকি যে দুটো আছে, শান্তিপাদ আছে, তারপর হচ্ছে শান্তিপাদের দুটা কি 15 এবং 16, তারপর হচ্ছে আর কার বললাম, আর সবরপাদের হচ্ছে দুটো, যেটা 28 এবং 50। তারপর হচ্ছে শান্তিপাদের তো বলা হলো যে 15 এবং 26, সবরপাদের হচ্ছে 28 থেকে 50, 28 এবং 50, এবং বাকি যে সকল আছে তাদের ক্ষেত্র পরপর এগুলো কিন্তু একটা করে পদ বাকি এগুলো আছে। ঠিক আছে, তো পরবর্তী যে পদটা বলা আছে মানে স্লাইডে, যেটা হচ্ছে চর্যাপদের প্রথম পদের দুটি পংক্তি হলো কি কি? কায়া তরুবুরো পঞ্চবী ডাল, চঞ্চল চিত্র পৈঠা কালো। চর্যাপদের প্রথম পদের দুটি পংক্তি হলো। তাহলে প্রথম পদ কাজ ছিল, প্রথম পদ সম্পর্কে যদি দেখি আমরা, প্রথম পদের কাজ ছিল, উত্তরটা সবাই দেওয়ার চেষ্টা করা। তাহলে প্রথম পদটা ছিল কার? লুইপাদের। সেটা আমরা প্রথমেই যে আলোচনা করেছিলাম যে লুইপাদের কিন্তু 1 এবং 29 হচ্ছে কিন্তু লুইপাদের। তাহলে প্রথম পদটা ছিল কার? লুইপাদ।
তাহলে কায়া তরুবর পঞ্চবী ডালো চঞ্চলচিত্র পৈঠা কালো, তাহলে এই পদটা কাজ ছিল লুইপাদের, তাহলে প্রথম পদে গেল। এবং যেটা 29 নম্বর পদ, সেই 29 নম্বর পদটা কী ছিল না, 29 নম্বর যে পদটা ছিল সেটা হচ্ছে লুইপারি তার 29 নম্বর যে পদটা ছিল সেই 29 নম্বর পদটা কী ছিল, 29 নম্বর পদটা ছিল কি, ভাব না হই অভাব ন জয় আইস্য সংবহে কোপতিয়ায়, এটা হচ্ছে পটমঞ্জির আগে কিন্তু রচিত। এবং এই যে পদটা আছে কায়া তরুবর পঞ্চবী ডালো, এটাও কিন্তু পটমঞ্জরির আগে কিন্তু রচিত। ঠিক আছে, পটমঞ্জরির আগেও কিন্তু রচিত হচ্ছে এই পদটাও। তারপর কি বলা হয়েছে না, চর্যাপদের নেপাল দুর্গাক্রমণের সময় এটির উদ্ধার হয়। চর্যাপদে 6টি প্রবাদ বাক্য পাওয়া যায়। প্রবাদ বাক্য কী কী ছিল, আপনা মাংস হরিণা বৈরি দুহিল দুধি কি বেন্টের সামায়। তাহলে এইগুলো তো ছোটার মধ্যে দুটি আমরা আলোচনা করলাম। তারপর হচ্ছে কী কী বলা যায় এই স্লাইডে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রথম বাঙালি মৎস্যেন্দ্রনাথ বা মিননাথ, তিনি 7ম শতকে জীবিত ছিলেন। চর্যাপদের মিননাথের কোনো পদ নেই, 21 সংখ্যক পদের টিকায় 4টি পংক্তি আছে। তাহলে কত নম্বর সংখ্যায় না, 21 নম্বর সংখ্যায় কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রথম যিনি বাঙালি মৎস্যেন্দ্রনাথ বা মিননাথ, তিনি 7ম শতকে জীবিত ছিলেন এবং চর্যাপদের মিননাথের কোনো পদ ছিল নাই। তিনি 21 সংখ্যক পদের টিকায় কিন্তু তার 4টি কিন্তু পংক্তি লক্ষ্য করা যায়। তারপর আছে কি, ফরাসি পণ্ডিত সিলভে লেভির মতে মৎস্যেন্দ্র 657 খ্রিস্টাব্দতে রাজা নরেন্দ্রদেবের রাজত্বকালে নেপালে গিয়েছিলেন। তাহলে কার মতে গিয়েছিল, ফরাসি পণ্ডিত সিলভে লেভির মতে মৎস্যেন্দ্রনাথ 657 খ্রিস্টাব্দতে রাজা নরেন্দ্রদেবের রাজত্বকালে কিন্তু নেপালে গিয়েছিলেন। এবং রাহুল সাংকৃদানের মতে কি, লুইপা রাজা ধর্মপালের সময়ে অর্থাৎ 769 থেকে 809 খ্রিস্টাব্দে বর্তমান ছিলেন। ঠিক, তারপর নেক্সট স্লাইডে কী বলা হয়েছে এখানে, যে নবচর্যাপদ। এবার আমাদের চর্যাপদ সম্পর্কে কিন্তু অনেকটাই ধারণা হলো। এবার চর্যাপদের শেষ হওয়ার পর তার যে নতুন যে চর্যাপদটা তৈরি হচ্ছে, সেই নতুন চর্যাপদের কিন্তু একটা আবিষ্কার কাল তৈরি হয়। সেই আবিষ্কারক ছিল কে, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। তাহলে নবচর্যাপদের যে আবিষ্কারক তিনি ছিলেন কে, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। তার যে পটভূমি কী ছিল না, হরপ্রসাদ শাস্ত্রীর চর্যাপদ আবিষ্কারের প্রায় 50 বছর পর। তাহলে হরপ্রসাদ শাস্ত্রীর যে চর্যাপদের আবিষ্কার হয়েছিল সেই চর্যাপদের প্রায় 50 বছর পর তিনি নেপাল থেকে আবার 20টি পুঁথি কিন্তু অনুসন্ধান করেন, যেটাতে 250টি চর্যাগীতি খুঁজে পেয়েছিলেন। এর মধ্যে 98টি চর্যাগীতিকে তিনি নবচর্যাপদ নামে প্রকাশের উদ্যোগ নেন। কিন্তু তার হঠাৎ মৃত্যুর পরে এই সংকলন 1898 সালে প্রকাশ করেন কে, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। এটা 80 থেকে, এটা অসিত কুমার বন্দ্যোপাধ্যায় হবে। তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা কী দাঁড়ালো, যে নব যে চর্যাপদ আবিষ্কার 1800 হবে না, এটা 1800 হবে না, এটা হবে 1998। ঠিক আছে, 1998 সালে। তো নবচর্যাপদ আবিষ্কারক হচ্ছে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। এবং পটভূমি যেটি করেছিলেন সেটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কারের প্রায় 50 বছর পর তিনি কিন্তু নেপাল থেকে 20টি পুঁথি অনুসন্ধান করেন এবং 250টি চর্যাগীতি খুঁজে পান। এর মধ্যে 58টি চর্যাগীতিকে তিনি নবচর্যাপদ নামে কিন্তু প্রকাশের উদ্যোগ নেন। কিন্তু তার আকস্মিক মৃত্যুর পরে এই সংকলন 1989 সালে প্রকাশ করেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তাহলে 1989 খ্রিস্টাব্দে প্রকাশ করেছিল অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। নেক্সট হচ্ছে কি, রচনাকালের ভিত্তিতে শ্রেণীবিভাগ। তাহলে এই যে প্রকাশ করেছিল প্রায় 98টি যে পদ, সেই 98 পদকে কিন্তু 3টে ভাগে ভাগ করেছে। প্রথম কিন্তু 19টি যে গীতি ছিল, সেই 19টি গান সংখ্যা ছিল 10ম থেকে দ্বাদশ শতকের মধ্যে। পরবর্তী ছিল 44টি গীতি, যেটা 44টি 1300 শতক থেকে 14 শতক, এবং অবশিষ্ট যে 35টি গীতি ছিল সেই 35টি গীতি কিন্তু 15 শতকের সময় কিন্তু এটা মানে প্রকাশ হয়। ঠিক আছে, তো এই গেল আমাদের চর্যাপদ সম্পর্কে কিছু তথ্য।
এবারে কিছু কিছু বিষয় হয়তো আমরা চর্যাপদে অনেক কিছুই কিন্তু আলোচনা করিনি, তো সেই চর্যাপদের বিষয়গুলো যদি আমরা একটু যদি সংক্ষেপে আলোচনা করি তো সেটা কিন্তু আমরা জানতে পারবো। তো জানতে পারবো বলতে কী কী বিষয়, যেটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে আমাদের যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে কিন্তু টিকাগুলোর কী কী নাম দিয়েছিল বা কোন কোন কবি কী নামে কিন্তু তারা বা লেখক বা যে ব্যক্তিত্ব ছিল তারা কী কী নামে কিন্তু এই চর্যা গীতিকে কিন্তু নাম প্রদান করেছিল। প্রথম যদি আমরা দেখি হরপ্রসাদ শাস্ত্রী, হরপ্রসাদ শাস্ত্রী আমরা সকলে জানি যে হরপ্রসাদ শাস্ত্রী যে নামে কিন্তু আখ্যায়িত করেছিল যে চর্যাপদকে, সেটা ছিল কিন্তু সেটা ছিল কি সেটার নাম ছিল কিন্তু চর্যাচর্য বিনশ্চয়। ঠিক আছে, কী নাম ছিল? চর্যাচর্য বিনিশ্চয়, চর্যাচর্য বিনিশ্চয়। ঠিক আছে, যেগুলো গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, সেইগুলো আমাদের খুবই দরকার। তাহলে চর্যাচর্য বিনিশ্চয় এইটা গেল আমাদের কার? হরপ্রসাদ শাস্ত্রীর সম্পর্কে। এবার তারপর আরেকজন বলেছিলেন যেটা হচ্ছে বিধুশেখর। ঠিক আছে, তিনি হচ্ছে কে ছিল? বিধুশেখর, বিধুশেখর শাস্ত্রী, বিধুশেখর শাস্ত্রী। বিধুশেখর শাস্ত্রী যে নামটা দিয়েছিল সেটা ছিল কিন্তু আশ্চর্য চর্যাচয়, আশ্চর্য চর্যাচয়, আশ্চর্য চর্যাচয়। এই যে স্লাইডটা আমি করছি, এই স্লাইডের পিডিএফটা কিন্তু আমি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু দিয়ে দেবো। এইটা যেহেতু স্লাইডে নাই তো এটা আমরা বানাই পর কিন্তু আমি প্রোভাইড করে দেবো। ঠিক আছে, বিধুশেখর নাম দিল কি? আশ্চর্য চর্যাচয়। প্রবোধচন্দ্র বাগচি যে নাম দিয়েছিল, প্রবোধচন্দ্র বাগচি, প্রবোধচন্দ্র বাগচি, প্রবোধচন্দ্র যে বাগচি নাম দিয়েছিল সেটা হচ্ছে চর্যাশ্চর্য বিনশ্চয়, চর্যাশ্চর্য বিনশ্চয়, চর্যাশ্চর্য বিনিশ্চয়, চর্যাশ্চর্য বিনিশ্চয়। ঠিক আছে, এটা কিন্তু নাম দিয়েছিল প্রবোধচন্দ্র বাগচি, কিন্তু এই নামটা দিয়েছিল চর্যাশ্চর্য বিনিশ্চয়। পরবর্তী হচ্ছে সুকুমার সেন, যেটা হচ্ছে নাম দিয়েছিল কিন্তু সুকুমার সেন যে নাম দিয়েছিল, সুকুমার সেন যে নামটা দিয়েছিল সেটার নাম ছিল কিন্তু চর্যা গীতাবলী, চর্যা গীতি পদাবলী, চর্যা গীতি পদাবলী, চর্যা গীতি পদাবলী। এবং শশীভূষণ দাশগুপ্ত ছিল চর্যা গীতি এবং অসিত কুমার বন্দ্যোপাধ্যায় ছিল চর্যা গীতিকা, কিন্তু মূল নাম বা পুঁথিতে উল্লেখিত যে নামটা ছিল সেটা হচ্ছে চর্যা গীতিঘোষ বৃত্তি। তাহলে এইগুলো আমাদের চর্যাপদ সম্পর্কে কিছু তথ্য। এবং যদি আরেকটা বিষয় দেখি সেটা হচ্ছে আমাদের ভাষাগত দিক থেকে। ঠিক আছে, চর্যাপদকে কিন্তু আবার অনেকেই অনেক রকম ভাষাতে আখ্যায়িত করেছে, যেমন হচ্ছে অসমীয়া ভাষাতে যদি দেখি চর্যাপদকে বিভিন্ন ভাষায় গ্রন্থ বলে যারা দাবি করেছিল, সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে অসমীয়া ভাষায়, অসমীয়া ভাষায় কিন্তু অনেকেই দাবি করেছিল, যেমন তাদের মধ্যে আছেন কে? অসমীয়া ভাষার মধ্যে যাদেরকে পাওয়া যায় সেটা হচ্ছে বাণীকান্ত কাকতি, বাণীকান্ত কাকতি। ঠিক আছে, বাণীকান্ত কাকতি। তারপর হচ্ছে পরীক্ষিত হাজরা, পরীক্ষিত হাজরা, আর হচ্ছে সত্যেন্দ্রনাথ শর্মা। এটা হচ্ছে মৈথিলি ভাষাতে যেটা বলেছিলেন, যারা বলেছিল মৈথিলি ভাষাতে, সেটা হচ্ছে মৈথিলি ভাষাতে যারা বলেছিল তারা কে ছিল না? মৈথিলি ভাষার মধ্যে যারা ছিল জয়কান্ত মিশ্র, আর হচ্ছে পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়। তারপরে হচ্ছে জয়ধীরা সিংহ, আর ছিল পি.কে. জয়সওয়াল। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে ভাষাটা সেটা হচ্ছে হিন্দি ভাষা। তাহলে হিন্দি ভাষাতে কে বলেছিল? হিন্দি ভাষাতে ছিল রাহুল সাংকৃতায়ন, রাহুল গুরুত্বপূর্ণ খুবই একটা, রাহুল সাংকৃতায়ন, বিজয়চন্দ্র মজুমদার, আর ছিল ধর্মবীর ভারতী এবং কাশীপ্রসাদ জয়সওয়াল। তাহলে এইটা হচ্ছে আমাদের চর্যাপদের যে সকল ব্যক্তিরা ছিলেন যারা চর্যাপদের বিভিন্ন ভাষায় কিন্তু গ্রন্থ বলে রচিত হয়েছে বলে গ্রন্থ বলে দাবি করে। ঠিক আছে, সেই সকল ব্যক্তিদের মধ্যে ছিল অসমীয়া ভাষা, মৈথিলি ভাষা এবং উড়িয়া এবং হিন্দি। তাহলে অসমীয়া ভাষার মধ্যে যেগুলো পাইলাম সেটা হচ্ছে বাণীকান্ত কাকতি, পরীক্ষিত হাজরা, সত্যেন্দ্রনাথ শর্মা। এবং মৈথিলির মধ্যে যারা ছিল সেটা হচ্ছে জয়কান্ত মিশ্র, পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়, জয়ধীরা সিংহ, পি.কে. জয়সওয়াল। এবং উড়িয়ার মধ্যে ছিল খগেশ্বর মহাপাত্র, মায়াধর মানসিংহ, হরেকৃষ্ণ মাহাতব,
এবং হিন্দির মধ্যে ছিল রাহুল সাংকৃত্যায়ন, বিজয়চন্দ্র মজুমদার, আর ধর্মবীর ভারতী এবং কাশীপ্রসাদ জয়সওয়াল। ছিল আমাদের চর্যাপদের সম্পূর্ণ যে সংক্ষিপ্ত আকারে কিন্তু আলোচনা, এটা আমরা সঠিকভাবে আলোচনা করলাম। তো কিছু কিছু বিষয় হয়তো অনেক জায়গায় কিন্তু চর্যাপদটাও একটু বললো, চর্যাপদটা অনেক বড়, তো কিছু কিছু বিষয় হয়তো আমরা আলোচনা করিনি। তো সেই বিষয়গুলো আশা করছি সকলের ধারণা আছে। তো যে বিষয়গুলো আমাদের গুলিয়ে যায় সেই বিষয়গুলো কিন্তু আমি সঠিকভাবে একটা আলোচনা করার চেষ্টা করেছি। এবং যদি কোনো জায়গায় আমাদের কোনো ইনফরমেশান যদি ভুল থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু জানিও, সেই ভুলটা কিন্তু আমরা ঠিক করার চেষ্টা করবো। ঠিক আছে, তো আশা করছি 99.5% কিন্তু বা 100%ই বলতে গেলে অথেন্টিক নিউজ কোনো জায়গায় আশা করছি এই বিষয়গুলো কিন্তু কোনো জায়গায় ভুল নেই। ঠিক আছে, তো পরবর্তী আমাদের যে বিষয়টা আছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এর পরে কিন্তু হয় শ্রীকৃষ্ণ কীর্তন, না হয় বৈষ্ণব পদাবলী। এই দুটার মধ্যে যে কোনো একটা বিষয় কিন্তু আমরা নিয়ে আসার চেষ্টা করি। তো এখনকার মতন সকলকেই ধন্যবাদ, জয় হিন্দ। পরবর্তী ক্লাসে সকাল সকাল দেখা হচ্ছে। ঠিক আছে।